হ্যালো স্টুডেন্ট, আগের ক্লাসে শতকরা চ্যাপ্টারের 12 দাগ পর্যন্ত করিয়েছিলাম। এটা তোমাদের তৃতীয় ক্লাস, গণিত গ্রুপা ক্লাস 8 শতকরা চ্যাপ্টারের তৃতীয় নম্বর ক্লাস। বসে দেখি 11 পার্ট 3। তেরোর দাগ থেকে শুরু করছি অঙ্কটা। হ্যাঁ, তেরোর দাগে অঙ্কটা বলেছে কি, একটু পড়ে নাও তোমরা। বলেছে জল জমে বরফ হলে আয়তনের 10% বৃদ্ধি পায়। আমরা বিজ্ঞানে এটা শিখেছি, যখন জল জমে বরফে পরিণত হয় সেক্ষেত্রে আয়তন বৃদ্ধি পায়। তো সেই আয়তনটা যে বৃদ্ধি পাচ্ছে, সেই আয়তন বৃদ্ধি পাওয়ার শতকরা মাপ দিয়েছে 10%। ওই বরফ বলে যখন জল হয়, তাহলে আয়তনের শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখতে বলেছে। তাহলে যদি আমরা ধরে নিই জলের আয়তন 100 ঘন একক, তবে 10% বৃদ্ধি পেলে জলের আয়তন কত হবে সেটা আগে বের করতে হবে। অর্থাৎ এখানটা আমি ধরলাম যে ধরি জলের আয়তন 100 ঘন একক। যেহেতু আয়তন তাই ঘন একক। এবার 10% আয়তন যদি বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পেলে বরফের আয়তন হবে আগে ছিল কত, 100 প্লাস 100 ইন্টু 10/100। ঠিক আছে, তাহলে এটা কাটবে হবে গিয়ে 110 ঘন একক। তাহলে ওই 100 ঘন এককের জলটা যখন বরফে পরিণত হচ্ছে, সেই বরফের আয়তন যেটা হচ্ছে সেটা হচ্ছে 110 ঘন একক। এবার প্রশ্ন হচ্ছে, এই বরফটা যখন গলে আবার জলে, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে জল থেকে বরফ, আবার বরফ থেকে জল। এবার জল থেকে যখন বরফ হচ্ছে বলছে কি 10% বৃদ্ধি পাচ্ছে। এবার বরফ থেকে যখন জল হবে তখন কত হ্রাস পাবে সেইটা বার করতে হবে। তার মানে এই নয় যে 10% হ্রাস পাচ্ছে, কারণ তখন পরিবর্তন হয়ে 100 ঘন একক হয়ে গেছে অলরেডি। তো 100 ঘন এককের উপর হিসাব করতে হবে। এটা যদি আমরা ত্রৈরাশিক পদ্ধতি লাগাই, তাহলে বরফের আয়তন ব্র্যাকেটে ঘন একক, আর এদিকে হবে জলের আয়তন। ব্র্যাকেটে ঘন একক। তাহলে বরফের আয়তন যেখানে 110, সেখানে জলের আয়তন আছে গিয়ে 100। সেটা প্রথমেই বের করেছি। হ্যাঁ, এবার বরফের আয়তন আমি বলছি 100-তে, তখন জলের আয়তনটা কত হবে? বরফের আয়তন 100-তে নামিয়ে আছে, তখন জলের আয়তন কত হবে সেটা বার করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, এইটা সরল সম্পর্ক, বরফের আয়তনের সঙ্গে জলের আয়তন সরল সম্পর্কযুক্ত। তবে এটা যদি x ধরি, তবে x ইকুয়ালস টু হবে 100/110 ইন্টু 100, 0
শূন্য কেটে দাও, হবে গিয়ে 1000/11। এবার তাহলে আয়তন হ্রাস পাবে কত সেটা বার করতে হবে। এবার যখন বরফ গলে জলে পরিণত হচ্ছে, তার আয়তন আগে ছিল 100, এখন হয়েছে 1000/11। তাহলে কত আয়তন হ্রাস পাচ্ছে? আগে 100 থেকে 1000/11 বিয়োগ করলে যেটা হবে সেটা আয়তন হ্রাস পাবে। অতএব বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাবে 100 মাইনাস 1000/11 সমান হবে 9×1=11 ঘন একক। ঠিক আছে, অতএব বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাবে 9×1=11 ঘন একক। তাহলে লিখবে, সিদ্ধান্ত লিখবে, অতএব ওই বরফ গলে জল হলে শতকরা 9×1/11% আয়তন হ্রাস পাবে। বুঝা গেছে? আবার একবার রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে 10% আয়তন বৃদ্ধি পাচ্ছে। কি জন্য? যখন 100 ঘন একক জল থেকে যখন বরফে পরিণত হচ্ছে তখন 10% আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আয়তন বৃদ্ধি পেয়ে হচ্ছে 110 ঘন একক। এবার ওই বরফ যখন জলে পরিণত হচ্ছে তখন অলরেডি 110 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 110-এ যখন বরফের ঘন একক ছিল, আয়তন ছিল, তখন জলের আয়তন হচ্ছে 100। তাহলে 100 হলে তার কত হবে সেটা বার করতে হবে, 1000/11। তাহলে সেখান থেকে যেটা হ্রাস পাচ্ছে, তাহলে 100 মাইনাস 1000/11 সমান 9×1=11%, এইটা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেন যাই। পরের কোশ্চেন বলছে যে উৎপলবাবু অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করে ফলনের 55% বৃদ্ধি করেছে। ফলনের 50% বৃদ্ধি করেছে, তবে কিন্তু তার চাষের খরচও সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে 40%। অর্থাৎ অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করার ফলে যেরকম 55% ফলন বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে খরচ বৃদ্ধি পেয়েছে 40%। তাহলে উৎপলবাবু আগে যেটা 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেত, এখন জমিতে ফলনশীল বীজ ধান ব্যবহার করার ফলে আয় কত পরিমাণ বেড়েছে হিসাব করে লিখতে হবে। তাহলে এইখানটায় একটা প্রশ্ন থেকে যায় যে আগে সে 1200 টাকা খরচা করে 3000 টাকার ফলন তুলত, তার লাভ হতো 3000 মাইনাস 1200, যেটা হবে সেটাই লাভ। তো এখন উচ্চ ফলনশীল বীজ ধান ব্যবহার করার ফলে যেরকম ফলনটা বৃদ্ধি পেয়েছে 55%, সেরকম খরচটাও বৃদ্ধি পেয়েছে 40%। তাহলে ফলনের উপরে এবং চাষের খরচের উপরে, ফলন বৃদ্ধির উপরে এবং চাষের খরচের উপরে কি পরিবর্তন হয়েছে আগে সেটা বার করতে হবে। বার করার পরে তারপরে সে লভ্যাংশ কত পাচ্ছে, আগে কত লভ্যাংশ পেয়েছিল, এখন কত লভ্যাংশ পেয়েছে, সেই হিসাবটা বার করলে আমরা পূর্ণ তালিকা পাব। তো প্রথমে যদি আমরা দেখি
যে অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করার আগে অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করার আগে খরচ সেটা যদি 100 টাকা হয়, তাহলে অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করার পর খরচ হচ্ছে গিয়ে 140 টাকা, 40% বৃদ্ধি পেয়েছে। 140 টাকা কি করে পেলাম? 100 + 40। ওকে, এবার যে খরচটা সে 1200 টাকা হিসাব দেখাচ্ছে তার সাপেক্ষে কত, এবার সেটা আমাকে বার করতে হবে। অর্থাৎ এখানটায় আমি বলতে পারি সরল সম্পর্কযুক্ত তাই x = হবে 1200/100 ইন্টু 140, 0 0 কাটবে, ঠিক আছে, 2 5 10, 2 7 14, আর 5 5 2 10, 5 4 20, 0 হবে গিয়ে 1680 টাকা, 1680। তাহলে অধিক ফলনশীল বীজ ধানে বর্তমান খরচ, অতএব অধিক ফলনশীল বীজ ধান বীজ ব্যবহার করায় বর্তমান খরচ হয় 1680 টাকা। বোঝা আছে? তাহলে একটা বিষয় পেলাম, যেখানটায় 1200 টাকা খরচা হতো এখন সেটা খরচ হচ্ছে 1680 টাকা, এইটা আমরা পেয়েছি। আগে যেটা 1200 টাকা খরচা হতো এখন সেটা খরচা হচ্ছে 1680 টাকা। এবার আমরা দেখে নেই, তাহলে এখানটায় এটা পাচ্ছি গিয়ে 1680 টাকা। এবার আমরা দেখে নেই যে অধিক ফলনশীল বীজ ধানে ব্যবহারের আগে যে ফলন হতো, অধিক ফলনশীল বীজ ধানের ফলন টাকার হিসাব। আবার অধিক ফলনশীল আগে বীজ ধানের ফলন টাকা। তো সেই হিসাবটা যদি দেই, আগে যদি আমি 100 টাকা ধরি, এখন সেটা হচ্ছে 100 + 55 সমান 155 টাকা। তাহলে আগে পাওয়া যেত 3000 টাকা পাওয়া যেত, তাহলে আগে যদি 3000 টাকা পাওয়া যায় তাহলে এখন কত হবে সেটা আমাকে বার করতে হবে। ওয়াই ধরলাম,
তাহলে ওয়াই ইকুয়ালস টু, যেহেতু সরল সম্পর্কে যুক্ত, তাই হবে 3000 বাই 100 ইন্টু 155। দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য কাটবে, তবে গুণ করলে হবে গিয়ে 4650 টাকা। 4650 টাকা। তাহলে অধিক ফলনশীল বীজ ধান ব্যবহারের আগে আয় হতো, অতএব অধিক ফলনশীল বীজ ধান ব্যবহারের আগে আয় হতো। তাহলে আগে আয় কত হতো? 3000 টাকা মাইনাস 1200 টাকা। আগে তো 3000 টাকা বিক্রি করে সে 3000 টাকা পেয়েছিল, খরচা হয়েছিল 1200 টাকা, তাহলে আয় হতো গিয়ে 1800 টাকা। ঠিক আছে, এখন সেটা একটু মুছে দিতে হবে। এখন সেটা কত আয় হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। বর্তমান অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করে আয় হয় হচ্ছে কি 4650 মাইনাস 1680 সমান 2970 টাকা। 4650 টাকা সে ধান বিক্রি করে পেয়েছে, কিন্তু তার খরচা হচ্ছে 1680 টাকা, টোটাল লাভ হয়েছে 2970 টাকা। অতএব আয় বৃদ্ধি পেয়েছে আগে আয় হতো 1800 টাকা, এখন হচ্ছে 2970 টাকা। তাহলে 2970 মাইনাস 1800 টাকা সমান হচ্ছে 1170 টাকা আয় বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে বর্তমান যেটা লাভ পেয়েছে সেটা হচ্ছে 2970 টাকা, আগের লাভ পেয়েছিল 1800 টাকা। তাহলে 2970 মাইনাস 1800 বিয়োগ করলে দাঁড়ায় গিয়ে 1170 টাকা টোটাল আয় বৃদ্ধি পেয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি। বলছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটদাতাদের 80% ভোট দিয়েছে, যে বিজয়ী হয়েছে মানে যে জিতেছে তার প্রাপ্ত ভোটের 65% ভোট পেয়েছে। তাহলে মোট ভোটের শতকরা কত পেয়েছে? মানে সবাই তো ভোট দিতে যায় না, যদিও ভোটটা সবার দেওয়া উচিত, ভোট দেওয়ার অধিকার সবারই আছে, সবারই দেশের সচেতন নাগরিক হয়ে সবারই ভোটদান করা উচিত, কিন্তু বিভিন্ন কারণের জন্য সবাই ভোট দিতে পারে না। সেখানে দেখা গেছে একটি ভোট কেন্দ্রে 80%, একটি বিধানসভা কেন্দ্রে 80% টোটাল ভোট পড়েছে। মানে যদি মোট ভোটার 100 জন হয়, ধরি মোট ভোটার 100 জন,
অতএব ভোট দিয়েছে তাহলে কতটা? ভোট দিয়েছে 80 জন, 80% বলেছে, তাহলে 80% মানে 100 জন যদি ভোটার হয়, ভোট দিয়েছে 80 জন। এবার যিনি জয়লাভ করেছেন তিনি 65% ভোট পেয়েছেন। তাহলে 65% ভোট পেয়েছে মানে কি, এই 80 জনের উপরে 65% ভোট পেয়েছে, 80 জনের উপরে সে 65% ভোট পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে, অতএব বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 80-র উপরে হিসাব হবে। তাহলে 80 ইন্টু 65/100, 2 4 8, 2 5 10, 13, 4 52। তাহলে 52টা বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে, 52টি। এবার প্রশ্ন হচ্ছে টোটাল ভোটার হচ্ছে 100, তার ভিতরে 80 জন ভোট দিয়েছে, তার ভিতর ভোট পেয়েছে 52টি। আমি যদি টোটাল ভোটারের সাপেক্ষে ধরি তাহলে 100 জনের ভিতর ভোট পেয়েছে 52 জন। তাহলে এখানটা আমি লিখতে পারি, অতএব তিনি 100 জন ভোটারদের মধ্যে 100 জন ভোটারদের মধ্যে 52 জনের ভোট পেয়েছে। অতএব এখানে লেখা যায় মোট ভোটের 52% ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। মোট ভোটের 52% ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। হয়েছে। নেক্সট যাই। বলেছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথম বৃদ্ধি পেয়েছে 20%, পরে সেটা হ্রাস পেয়েছে 20%। তাহলে বর্তমানে তার শতকরা কত পরিবর্তন হচ্ছে হিসাব করলে, তাহলে প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, তারপর তাহলে এখানে ধরে নিচ্ছি, ধরি আমিনা বিবির বেতন 100 টাকা, তাহলে 20% যদি বেতন বৃদ্ধি পায়, 20% বেতন বৃদ্ধি পেলে তাহার বেতন হবে আগে ছিল কত, 100 টাকা প্লাস 100 গুণিতক 20/100, মানে 100 কেটে যাবে, সমান হবে 120 টাকা। এবার বলেছে 20% হ্রাস পায়, তাহলে পরের যে 20% হ্রাস পেয়েছে সেই 20%টা এই 120-র উপরে 20% হ্রাস পেয়েছে, 120-র উপরে। তাহলে আমি বলতে পারি পরে বেতন 20% হ্রাস পেলে বেতন হ্রাস পাবে 20%
আচ্ছা 120 ইন্টু 20/100 সমান এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে, মানে 24 টাকা। তাই 24 টাকা হ্রাস পেয়ে বর্তমান বেতন হয় কত হবে? ছিল কত? 120 টাকা মাইনাস 24 টাকা সমান হবে 96 টাকা। ঠিক আছে, তাহলে আমিনা বিবির অতএব আমিনা বিবি বেতন 100 মাইনাস 96 সমান 4% হ্রাস পায়। ওকে, তাহলে আজকে এতটা থাক, বাকি যে 4টা অঙ্ক আছে পরের ক্লাসটায় করিয়ে দিব। আর এই অঙ্কগুলো গুরুত্ব সহকারে করবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, পরের ক্লাসে আবার দেখা হবে।